এটা হলো হাবেল টেলিস্কোপের মাধ্যমে ক্যাপচার করা এখনও পর্যন্ত আমাদের গ্যালাক্সির সবথেকে বড় স্টার গ্রুপের ছবি। এখানে লক্ষ লক্ষ নক্ষত্র আছে যেগুলো মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে এমনভাবে আটকে আছে যে একটা বিশাল বড় গ্রুপ তৈরি করেছে। পৃথিবী থেকে 17,000 আলোকবর্ষ দূরে উপস্থিত এই বিশালাকার নক্ষত্রপুঞ্জে নাসার প্রয়োজনীয় সবকিছু আছে। নক্ষত্রের বয়স থেকে শুরু করে গ্যালাক্সির বয়স, ব্রহ্মাণ্ডের সমস্ত রহস্য, সমস্ত কিছু এর মধ্যে আছে। এটা যদি না থাকতো তাহলে আজ আমরা আমাদের গ্যালাক্সির সঠিক বয়সও জানতে পারতাম না। আবার এটাও জানতে পারতাম না যে নক্ষত্র কত প্রকারের হয়ে থাকে এবং ব্রহ্মাণ্ডে গ্যালাক্সি কিভাবে তৈরি হয়। এই বিশালাকার নক্ষত্রপুঞ্জ আসলে কি? এটা কিভাবে তৈরি হয়? এর আকার এবং ভর কত? এটা কি ব্ল্যাক হোলের থেকেও বেশি ভারী? নাসা কেন এর উপরে এত গুরুত্ব দিচ্ছে? আমাদের সূর্যও কি এই ধরনের নক্ষত্রপুঞ্জের অংশ? এই সব প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নক্ষত্র হলো গ্যালাক্সির সেই অবজেক্ট যে একটানা জ্বলতে থাকে। একটা গ্যালাক্সিতে প্রায় 200 বিলিয়ন নক্ষত্র থাকে, যেগুলো গ্যালাক্সিকে একটা আলাদা আকার প্রদান করে। এই নক্ষত্রগুলোর নিজস্ব গ্রহ থাকে যারা একটানা এদের প্রদক্ষিণ করতে থাকে। যদি গ্রহগুলো এদের হ্যাবিটেবল জোন অর্থাৎ গোল্ডিলক জোনে থাকে তাহলে সেখানে প্রাণের উপস্থিতির সম্ভাবনা থাকে। আমাদের পৃথিবী এবং সূর্যের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একই রকম। পৃথিবীতে উপস্থিত প্রাণের জন্য সূর্যের অনেক অবদান আছে। এরকম অনেক নক্ষত্র আছে যেগুলো আমাদের গ্যালাক্সির অংশ। তবে এটা যদি দুটো গ্রুপে থাকে এবং গ্র্যাভিটির মাধ্যমে আটকে থাকে তাহলে এদের বাইনারি স্টার বলা হয়। তবে নক্ষত্রের সংখ্যা যত বাড়তে থাকে এবং সেটা একই জায়গায় 100-র কাছাকাছি চলে যায় তখন সেটা নক্ষত্রপুঞ্জের আকার ধারণ করে। ধুলোর বিশাল মেঘ থেকে তৈরি নক্ষত্র বেশিরভাগ সময় ছোট নক্ষত্রপুঞ্জের অংশ হয়ে থাকে, যাকে ওপেন ক্লাস্টার বলা হয়। এই নক্ষত্রপুঞ্জের মধ্যে আপনারা সবসময় নবনির্মিত নক্ষত্রই দেখতে পাবেন। এই ধরনের নক্ষত্রপুঞ্জ সাধারণত সেই সমস্ত গ্যালাক্সিতে তৈরি হয় যেখানে এখনও স্টার ফরমেশন হয়ে থাকে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে বিজ্ঞানীরা এখনও পর্যন্ত এই ধরনের 1100 ওপেন ক্লাস্টার খুঁজে পেয়েছেন, যেখানে তারা হাবেল এবং ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্যে একটানা পর্যবেক্ষণ করতে থাকেন। আপনারা যদি এই ওপেন ক্লাস্টারের দিকে লক্ষ্য রাখেন তাহলে আপনারা নক্ষত্রের উৎপত্তির প্রক্রিয়া থেকে শুরু করে গ্রহের সৃষ্টি সব কিছুই দেখতে পাবেন। এখানে পর্যায়ক্রমে কিছু না কিছু তৈরি হতে থাকে। তবে নক্ষত্রপুঞ্জ সব জায়গায় দেখা যায় না। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে যে শুধুমাত্র স্পাইরাল গ্যালাক্সি এবং ইরেগুলার গ্যালাক্সি এর অংশ হয়ে থাকে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি একটা স্পাইরাল গ্যালাক্সির উদাহরণ, যেখানে আপনারা এই ধরনের নক্ষত্রপুঞ্জ খুঁজে পাবেন। পুরনো গ্যালাক্সি এবং যে সমস্ত গ্যালাক্সিতে নক্ষত্রের সৃষ্টি বন্ধ হয়ে গেছে সেখানে এই ধরনের নক্ষত্রপুঞ্জ দেখা যায় না। এই ধরনের ওপেন ক্লাস্টার গ্র্যাভিটির মাধ্যমে হালকাভাবে বাঁধা থাকে, তাই সময়ের সঙ্গে সঙ্গে এখানে উপস্থিত নক্ষত্র ক্রমাগত একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে চলে যায় এবং ক্লাস্টারের জায়গায় কোনো নক্ষত্রই অবশিষ্ট থাকে না। এই সব কিছু কয়েক লক্ষ বছরের মধ্যেই হয়ে থাকে, যেটা মহাকাশের সময়ের নিরিখে অনেকটাই কম। মানব পরিসংখ্যানের ভিত্তিতে এটা মাত্র কয়েক মাসেই সম্ভব, যেখানে প্রথমে নক্ষত্রের সৃষ্টি হয় এবং তারপর একটা ওপেন ক্লাস্টারের অস্তিত্ব দেখা যায়। আমরা সেই নক্ষত্রপুঞ্জে উপস্থিত নক্ষত্রের বয়স দেখি এবং তার কেমিক্যাল কম্পোজিশন সম্পর্কে জানি। তারপর কয়েক মাসের মধ্যেই সমস্ত নক্ষত্র ভিন্ন ভিন্ন দিকে চলে যায়। যদিও এত কম সময়ের জন্য অস্তিত্বে থাকার পরেও এদের থেকে আমরা অনেক তথ্য পাই। এদের সাহায্যে আমরা বাইনারি স্টার সম্পর্কে ভালোভাবে বুঝতে পারি। বাইনারি স্টারে দুটো নক্ষত্র থাকে যারা একে অপরের কেন্দ্রকে প্রদক্ষিণ করে। ওপেন ক্লাস্টারে এদের সংখ্যা অনেক বেশি হয়ে থাকে, যার ফলে আমরা এদেরকে আরও ভালোভাবে বুঝতে পারি। আমাদের সূর্যের প্রতিবেশী নক্ষত্র বাইনারি, আলফা সেন্টাউরি এ এবং আলফা সেন্টাউরি বি উভয় বাইনারি পেয়ার। আমরা যদি ক্লাস্টারের সাহায্যে বাইনারি স্টার ফরমেশনকে বুঝতে পারি তাহলে আমরা ভবিষ্যতে এই সব নক্ষত্রের গ্রহের মধ্যেও মানব সভ্যতার প্রাণের সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারব। পৃথিবী থেকে 440 আলোকবর্ষ দূরে এমনই একটা ওপেন ক্লাস্টার আছে যার নাম প্লাইডিস ক্লাস্টার। এখানে কয়েকশো নক্ষত্র আছে, তবে আমরা এর মধ্যে সবথেকে উজ্জ্বল মাত্র 7টা নক্ষত্রই পৃথিবী থেকে দেখতে পাই, যার ফলে এদের 7 সিস্টারও বলা হয়। ভারতীয় সভ্যতায় এই নক্ষত্রপুঞ্জকে কার্তিকা নক্ষত্র বলা হয়ে থাকে। আনুমানিক 20 আলোকবর্ষ জুড়ে বিস্তৃত এই নক্ষত্রপুঞ্জ 15 কোটি বছরের পুরনো। তবে আগামী 10 কোটি বছর পর এর অস্তিত্ব সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। ওপেন ক্লাস্টার অনেক কম সময়ের জন্যই তৈরি হয়ে থাকে, তবে মানব ইতিহাসের জন্য এই সময়টুকু অনেক বেশি। নক্ষত্রের গ্রুপ কিন্তু এখানেই সীমিত নয়। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে এর থেকেও কয়েক লক্ষ গুণ বড় নক্ষত্রপুঞ্জ উপস্থিত আছে, যার আকার আপনাকে চমকে দেবে।
বয়সে কয়েক বিলিয়ন বছর পুরনো এই নক্ষত্রপুঞ্জের কাছে কেউই জয়ী হতে পারবে না। বন্ধুরা, আমি নক্ষত্রের সেই বিশালাকার গ্রুপের কথা বলছি যেখানে হাজার এবং লক্ষ লক্ষ নক্ষত্র গ্র্যাভিটির মাধ্যমে এমনভাবে আটকা আছে যে কয়েক বিলিয়ন বছর পর্যন্ত সেখান থেকে বাইরে বেরোতে পারবে না, সেখানেই প্রদক্ষিণ করতে থাকবে। নক্ষত্রের এই বিশালাকার গ্রুপকে গ্লোবিউলার ক্লাস্টার বলা হয়। আপনি যদি এদের দিকে তাকান তাহলে আপনার মনে হবে যে এগুলো কোনো সাধারণ নক্ষত্র। খালি চোখে আপনি এদের সঙ্গে কোনো সাধারণ উজ্জ্বল নক্ষত্রের মধ্যে পার্থক্য ধরতে পারবেন না। এটাকে ভালোভাবে দেখার জন্য আপনাদের একটা শক্তিশালী টেলিস্কোপের সাহায্য নিতে হবে, তাহলে এর মধ্যে উপস্থিত নক্ষত্রগুলোকে আপনারা ভালোভাবে দেখতে পাবেন। আজ থেকে 300 বছর আগেও বিজ্ঞানীরা একে সাধারণ নক্ষত্র বলেই মনে করতেন। তবে টেলিস্কোপ যত আধুনিক হতে শুরু করে তত বেশি গ্লোবিউলার ক্লাস্টারের খোঁজ সামনে আসতে শুরু করে এবং প্রথমবার আমরা জানতে পারি যে নক্ষত্রেরও এত বিশাল বড় গ্রুপ থাকতে পারে। পৃথিবী থেকে 17,000 আলোকবর্ষ দূরে এমনই একটা গ্লোবিউলার ক্লাস্টার আছে যার আকার আপনাদের বিস্মিত করবে। এটা মিল্কি ওয়ে গ্যালাক্সির সবথেকে বড় নক্ষত্রপুঞ্জ। এই ওমেগা সেন্টাউরি নামের এই গ্লোবিউলার ক্লাস্টার প্রায় 150 আলোকবর্ষ জুড়ে বিস্তৃত। আমরা যদি আমাদের সৌরজগতের সঙ্গে এর আকারের তুলনা করি তাহলে প্রায় 78,750 সৌরজগৎ একই লাইনে চলে আসবে। যদি এর মধ্যে উপস্থিত নক্ষত্রের কথা বলা হয় তাহলে এতে প্রায় 1 কোটি নক্ষত্র আছে, যার মোট ভর 40 লক্ষ সূর্যের সমান। মানে এর ভর আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে উপস্থিত বিশালাকার ব্ল্যাক হোল স্যাজিটেরিয়াস এর সমান। এত ভারী হওয়ার কারণে একে গ্যালাক্সির সবথেকে প্রকাণ্ড গ্লোবিউলার ক্লাস্টার বলা হয়। বন্ধুরা, এবার আপনারা এই ছবিটাকে ভালো করে দেখুন। এর কেন্দ্রে আপনারা অনেক নক্ষত্রকে অনেক কাছ থেকে দেখতে পাবেন। এখানে নক্ষত্র এত কাছে আছে যে এর পরস্পরের মধ্যে দূরত্ব মাত্র 0.1 আলোকবর্ষ। বিজ্ঞানীদের মতে এখানে একটা বিশালাকার ব্ল্যাক হোল থাকতে পারে, যার ফলে নক্ষত্রের কেন্দ্রে এত বেশি ফোকাস থাকে। এই ব্ল্যাক হোলটা হাবেল টেলিস্কোপের পর্যবেক্ষণের কারণে সামনে এসেছে, যা সূর্যের তুলনায় 8,200 গুণ ভারী। 2024 সালের জুন মাসে এর 7টা নক্ষত্রের গতি পর্যবেক্ষণ করা হয়, যার ভিত্তিতে এখানে ব্ল্যাক হোলের কথা কনফার্ম করা হয়। আমরা যদি এই গ্লোবিউলার ক্লাস্টারকে ভয়েজার 1-এর মাধ্যমে অতিক্রম করার চেষ্টা করি তাহলে আমাদের 26 লক্ষ বছর সময় লাগবে। আর যদি পার্কার সোলার প্রোবের 200 কিলোমিটার প্রতি সেকেন্ড স্পিডে অতিক্রম করি তাহলে আমাদের 2,20,000 বছর সময় লাগবে। তাহলে বুঝতে পারছেন তো এটা কতটা বিস্তৃত। তবে এই গ্লোবিউলার ক্লাস্টারও কিন্তু কিছুই না। পৃথিবী থেকে 25,20,000 আলোকবর্ষ দূরে উপস্থিত অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে এমনই একটা গ্লোবিউলার ক্লাস্টার আছে যাকে ব্রহ্মাণ্ডের সবথেকে উজ্জ্বল স্টার ক্লাস্টারও বলা হয়। মেয়াল 2 নামের এই ক্লাস্টার সূর্যের তুলনায় 20 লক্ষ গুণ বেশি উজ্জ্বল এবং ওমেগা সেন্টাউরির তুলনায় 2 গুণ বেশি ভারী। বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী এতে উপস্থিত নক্ষত্রের গড় বয়স প্রায় 12 মিলিয়ন বছর। অন্যদিকে ওমেগা সেন্টাউরির 11 বিলিয়ন বছরের সমান। আকারের দিক থেকে এটা ওমেগা সেন্টাউরির থেকে ছোট হলেও এর কেন্দ্রে আমাদের গ্যালাক্সির ওমেগা সেন্টাউরির তুলনায় দ্বিগুণ ভারী ব্ল্যাক হোল আছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে কয়েক প্রজন্মের নক্ষত্র আছে। নক্ষত্রকে সাধারণত 3টে ভাগে ভাগ করা হয়, যার মধ্যে পপুলেশন 3, 2 এবং 1। আসলে ওপেন ক্লাস্টার এবং গ্লোবিউলার ক্লাস্টার উভয়ের মধ্যে ভিন্ন ভিন্ন নক্ষত্র আছে। পপুলেশন 1 মূলত ওপেন ক্লাস্টারের অংশ এবং পপুলেশন 2 মূলত গ্লোবিউলার ক্লাস্টারের অংশ। পপুলেশন 1-এর অন্যতম উদাহরণ হলো আমাদের সূর্য। তবে বর্তমানে সূর্য কোনো স্টার ক্লাস্টারের অংশ নয়। সো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনি কোন কোন বিষয় সম্পর্কে প্রথমবার জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটা আপনার কেমন লাগলো সেটাও জানাবেন। ধন্যবাদ।